একটু হবে, এমন জায়গায় হবে যেন জোয়ারের জলটা ওর পায়ের কাছে এসে পৌঁছাতে পারে। এইবার দেখা গেল নদী তার গতিপথ পরিবর্তন করে দিয়েছে, ও আর জল পাচ্ছে না। তখন ও পেছনের শেকড়গুলোকে পচিয়ে দিয়ে সামনের শেকড়গুলোকে বাড়িয়ে দেবে, আস্তে আস্তে এগোতে থাকে। আমরা যে ট্যাকটিক চলন, ট্রাফিক চলন, ন্যাস্টিক চলন করেছি না, এইটা হাইড্রোট্রফিক চলন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগনিক্স ব্লগ। তো আমি একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে করে এখন সুন্দরবনে যাচ্ছি। তো প্রথমে আমরা গিয়ে বেলঘরিয়া স্টেশন থেকে গিয়ে শিয়ালদা স্টেশন গেলাম, তারপর শিয়ালদা থেকে এখন ক্যানিংয়ে যাচ্ছি। তো এনজয় করো এই ব্লগটা আমার সঙ্গে। তো গাইস, আমরা যেখানে সাগর সঙ্গম ট্যুর ট্রাভেলস সুন্দরবনের ট্যুরটা বুক করেছিলাম, সেখান থেকেই আমাদের প্যাকেজে যে ছিল যে অটোটা এখানেই মানে অটোটা ছিল, আর আমাদেরকে ক্যানিং স্টেশন থেকে এখন ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবার দেখি, আমি জানি না, আমি ফার্স্ট টাইম সুন্দরবনে যাচ্ছি, তারপর কী হবে আমার সঙ্গে দেখ। তো গাইজ, আমরা এখন চলে এসেছি ঘাটে। এখন আমরা উঠবো নৌকায়, তারপর আমরা জলযাত্রার জন্য রওনা দেব আর সুন্দরবন ভ্রমণ করব। তো আমার সঙ্গে দেখতে থাকো আর সুন্দরবনের আনন্দ নাও। তো গাইজ, একটু আগে আগে বলে দিচ্ছি, যেহেতু ভিডিও তোলা হয়নি, বোটে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের দিয়েছিল মাজা আর লুচি, আলুর দম আর একটা রসগোল্লা। আর এখন আমরা বোট থেকে মানে বোটে রওনা দিয়ে দিয়েছি বোটে করে, আর ঘাট এখন ছেড়ে চলে গেছি। তো এখন সুন্দরবন এন্টার করব, তো দেখতে থাকো। প্রত্যেক সময় এখানে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, মানে এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালোই লাগছিল। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে দেখতেই আমাদের হাতে চলে এলো চিংড়ির পকোড়া। তো তারপর আমরা নামলাম হ্যামিল্টন সাহেবের ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। তো এখানেই ছিল এখানে একটা কাঁকড়ার জায়গা। তো আমরা বাজারের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। তো
এরপর আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে, বেকন বাংলো। তো এখানে আমরা আগে কিছু সময় কাটিয়ে নিই, তারপর যাব ওখানে। এখানে কিছু আমরা ফটো তুলে নিলাম, খুব ভালো লাগলো জায়গাটা। এবার আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। তো এটা আরও সুন্দর লাগছিল দেখতে, একদম গাছপালা দিয়ে ঢাকা। তো এখানে একটা পার্কের মতনও বানিয়েছে, আর এখানে আমরা অনেক ফটোও তুললাম, টাইম পাস করলাম, খুব ভালো লাগলো জায়গাটা। লঞ্চে তাড়াতাড়ি করে এসে আমরা বসে পড়লাম খেতে। তো ওখানে খাবারগুলো খুবই খুবই দারুণ ছিল, খুবই খুবই দারুণ ছিল। ওরা আমাদের একদম টাইম টু টাইম খেতে দিয়েছিল, মানে খুবই ভালো সিস্টেম খাওয়া দাওয়া। খাওয়ার পরেই আমি বসে বললাম, জানি বাঘ দেখতে পারবো না, তাও আমি বসে বললাম বাঘ দেখতে। দূরবীন দিয়ে আমি কী দেখছিলাম তাও জানি না। তো ফল দিল তারপর। তো কিছু দূরবীনে ফটো তুলেছি, এগুলো দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি 3:30 থেকে 4টে নাগাদ গোসাবা পাখিরালয়তে। হোটেল মইনাকে আমাদের হোমস্টে দিয়েছিল। তো তারপর সন্ধ্যাবেলা আমরা হাতে পকোড়া নিয়ে বসে গেলাম ঝুমুর নাচ দেখতে। তো তোমরাও দেখো। তো এখানে লঞ্চে যারা মহিলারা ছিল, তো সেখানে তারা সবাই গ্রুপ ডান্সে পার্টিসিপেট করলো। আমার মাও গেছিল, দেখো। তো পরের দিন ভোর 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি বাঘের খোঁজে। যদিও জানি আমরা বাঘ দেখতে ব্যর্থ হব, আমরা বাঘ দেখতে পাবো না, তাও বেরিয়েছি উৎসাহ নিয়ে। এটা একটা উৎসাহ। তো দেখি বাঘ দেখতে পাই নাকি, তোমরাও দেখো। এখানে আমরা চলে এসেছি ফার্স্ট স্পটে, যেখানে আমরা শুরুতেই বানর দিয়ে স্টার্ট করলাম। তো এখানে আমরা গ্রুপ অফ মাঙ্কিজ দেখলাম। আর খুব বাজের বিষয় হচ্ছে কি, একটা মাঙ্কি একজনের মাথার উপর টয়লেট করে দিয়েছিল, এটা খুব বাজে লাগলো। যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কিছুটা নারকেল গাছের মতো পাতা। এই গাছটা সুন্দরবনের একটা অন্যতম ম্যানগ্রোভ উদ্ভিদ, এটাকে বলা হয় গোল পাতা। আমার কথার সাথে পাতাটা তেমন মিল নেই। এবার গাছের গোড়ার দিকে তাকান, দেখবেন কাঁঠালের কোয়ার মতো চারদিক দিয়ে দিয়ে একটা ফুটবলের মতো একটা শেপ এসছে একটা ফলের। এইটা এখানকার লোকেরা বলে গোল ফল। গোল ফলের পাতা, তাই গোল পাতা। আজ থেকে 50-60 বছর 70 বছর পিছিয়ে গেলে সুন্দরবনের মানুষ একসময় তার মাটির ঘরটা তৈরি করত, কিন্তু ছাউনিটা তৈরি করতো এটা দিয়ে। ঠান্ডার সময় গরম হবে, গরমের সময় ঠান্ডা হবে। এই ফলটা কাটলে কিছুটা তাল শাঁসের মতো খেতে লাগে। ওর প্রান্তভাগটা কেটে দিলে একটা রস মিশ্রিত হয়, যেটা এক সময় উন্নত ধরনের একটা গুড় তৈরি করা হতো। সুন্দরবনে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা বড় প্রভাব সুন্দরবনের উপরে পড়েছে।
নদীর পার্শ্ব ক্ষয় প্রচণ্ড পরিমাণে শুরু হয়েছে তার ফলে, আর এগুলো নদীর সাইডেই হয়, তাই আস্তে আস্তে সুন্দরবন থেকে এটা লুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে চলে এসেছি ওয়াচ টাওয়ারে। তো তোমরা এখান থেকে সুন্দর দৃশ্যগুলো দেখো। এখান থেকে সত্যি অনেক দূর অবধি দেখা যাচ্ছিল। পুকুর খুলে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, যেটা সারা বছর বর্ষার জলটা স্টোর হয়ে থাকে। এখানে চারিদিকে নোনা জল, তো একবার যদি ওরা মিষ্টি জলের সন্ধানটা পেয়ে থাকে বাঘ হরিণ বংশ, তাহলে ওরা নোনা জলটাকে অ্যাভয়েড করে থাকে। সারাদিন 24 ঘন্টার মধ্যে একবার না একবার জল খেতে আসবে, কিন্তু কখন আসবে তার নির্দিষ্ট কোনো সময় নেই। এই সময় জীবজন্তুরা আসবে না, কারণ এই সময় যদি সত্যি সত্যি একটা বাঘ বা হরিণ বা বংশর জল খেতে আসে, এত জোরে সম্মিলিতভাবে চিৎকার হবে যে ওরা ওখানে হার্ট অ্যাটাক করে ফেলে। চিৎকারেই হার্ট অ্যাটাক। জীবজন্তু দেখার জন্য সাইলেন্ট হওয়াটা খুবই দরকার, যেটা আজকের সারাদিনে জঙ্গলের মধ্যে হবে বলে মনে হয় না। তবে জীবজন্তু যা দেখবো আমরা খাড়ির মধ্যেই দেখার চেষ্টা করবো। ওয়াচ টাওয়ার থেকে জীবজন্তু দেখাটা মুশকিল, কারণ একসঙ্গে অনেক কটা বোটের লোকেরা উঠছে সেখানে। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ম্যানগ্রোভ গাছ, বেশিরভাগটা বাইন গাছ। ঠিক আছে, এবার আস্তে আস্তে এই সাইড থেকে নামুন। মানে মেন হচ্ছে গোমতী নদী, যেটা আগে গোমতী রিভার ছিল, মানুষের মুখে ধ্বনি অপভ্রংশ গোমতী নামে পরিচিত হয়। এইটা ব্রাঞ্চ হয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে গোমত, একটা চলে গেছে পিচখালি। এই দুটো নদী দিয়ে মোটামুটি 55 কিলোমিটার চলে গেলে আমরা চলে যাব রায়মঙ্গল বলে একটা নদীতে। রায়মঙ্গল নদীটা পার হলেই আমরা বাংলাদেশের সুন্দরবনটা স্টার্ট হচ্ছে। আমরা যে জঙ্গলটাতে যাচ্ছি সেই জঙ্গলটার প্রাচীন আয়তন ছিল 25,500 বর্গ কিলোমিটার, তার মধ্যে 9,630 বর্গ কিলোমিটার আমরা পেয়েছি, মানে ভারতবর্ষ পেয়েছে, আর 15,870 বর্গ কিলোমিটার বাংলাদেশ পেয়েছে। সোজা কথায় সোজাভাবে বলতে গেলে সুন্দরবনকে যদি 3টে ভাগে ভাগ করি, 2টো ভাগ পড়ে গেছে বাংলাদেশের, একটা ভাগ। আমরা একবার চলে আসবো সেকেন্ড স্টপেজে। আগে আগে বলে দিলাম কারণ আমাদের গাইড কিছু ইম্পর্টেন্ট নোট দিয়েছে, যেগুলো শুনুন। দেখতে সুন্দর নয়, এর কোয়ালিটি গুণে এর সৌন্দর্য বিচার করা হয়েছে। এই গাছটা কিন্তু সুন্দরবনের একমাত্র গাছ যে একটু লম্বা হয় এবং তার গুঁড়িটা একটু সোজা হয়। এও কিন্তু আমি বলেছি এখানকার গাছের পাতাগুলো উপরে মোমের আস্তরণ দেওয়া আছে, আর এইটা দেখুন একটু সিলভার কালার নিচেরটা। প্রথম সূর্য, এটা সুন্দরী গাছের ক্ষেত্রে প্রথম সূর্যের আলো এবং লাস্ট সূর্যের আলো যখন এই পাতাটা যখন হালকা করে উল্টে যাবে না, সানসেট এবং সানরাইজ, তখন প্রথম এই এটা সোনালি আভা বিচ্ছুরিত হয়। এই গাছটাকে কাটলে ভেতরটা কিছুটা লাল চন্দনের মতো, উই এবং ঘুণ এতে লাগে না। এই সুন্দরী গাছের নাম অনুযায়ী কিন্তু সুন্দরবন। জল বেড়ে গেছে, এগুলো তাতে জল তো আমরা চলে এসেছি এখন মোহনাতে, মানে এখান থেকে বে অফ বেঙ্গল খুবই কাছে, গাইড বললেন।
আর থার্ড স্টপেজে আমরা আবার একটা ওয়াচ টাওয়ারে উঠবো। তো এখানে আমরা আশা নিয়ে আছি যে অনেক হরিণ দেখতে পাবো। তো দেখি, আর হরিণ দেখলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এই আগের যেটা হরিণটা দেখালাম সেটা একটা ফিমেল হরিণ ছিল, কারণ ওটার কোনো শিং ছিল না। তো দেখো ব্যাক হরিণ যদি দেখা যায়। এখানে আমাদের অনেকটাই হাঁটতে হলো। ও ঠিক আছে, হরিণ দেখার জন্য এইটুকুনি হাঁটার ও কিছু না। একটা হরিণ দেখলে পারলাম ফাইনালি। এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ওই যে একটা হরিণ। আবার চলে এসেছি বোটে আমরা। তো এখানে আমরা এখন চলে এসেছি রেস্কিউ সেন্টারে। এখানে একটা কুমির দেখতে পাচ্ছ ভাসছে, আর ভিতরে আরও বাঘ আছে। এখানে হচ্ছে কি যারা ইনজিওর যে অ্যানিমেলগুলোকে রাখা হয়, আর তারপর ওরা কিওর হয়ে গেলে জঙ্গলে আবার ছেড়ে দেওয়া হয়। ওই যে একটা বাঘ শুয়ে আছে। তো আমরা এখন ফিরবো হোটেলে। তো মানে বোটের নিচে এখন এরকম শোয়ার জায়গা আছে, এখানে আমরা ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছিলাম। তো তারপর আমরা হোটেলে এখন পৌঁছে গেছি। তো এটা আমাদের হোটেল মৈনাক। তো এবার আমরা যাব, গিয়ে একটু রেস্ট নেব। তো আমি তোমাদের এখন রুম ট্যুরটা দিয়ে দিলাম। তো রুমটা মোটামুটি ভালোই ছিল। তো পরের দিন সকালবেলা আমরা 8টা সাড়ে 8টার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো তখনই আমাদের লোকনাথ বাবার একটা মন্দিরের মানে একটা জায়গায় নামিয়ে দিল। তো এখানে আমরা এখন এসেছি। তো তোমরাও দেখো। তো এই স্পট দিয়ে আমাদের এই সুন্দরবন ট্যুর শেষ হলো। তো আমি জানলাম যে সুন্দরবনের যেই বাসিন্দারা তারা খুব গরিব হয়, কিন্তু তাদের মানে সেফ ওয়ে অফ ইনকাম হচ্ছে গিয়ে এই ট্যুরিজম। তাই আমি আশা করব যে তোমরা সবাই সুন্দরবন গিয়ে ঘুরে আসো। ওখানকার ফুডগুলো আমি তুলতে পারিনি, কিন্তু ফুডগুলো সত্যি খুবই টেস্টি ছিল, আমার খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টিল দেন বাই বাই।